আচ্ছা, আজানটা শেষ হোক, আসে না, বাট আমার সাবজেক্টটা যদি এক সাইডে থাকে সেই ক্ষেত্রে টোটাল ভিডিওটাই কিন্তু আমার হচ্ছে ফোকাসে আসে। তো এই জন্য মূলত মেন যে বিষয়টা এটা হচ্ছে এই কারণেই ব্যবহার করা হয়। তারপরেও মিডিলে অনেক সময় ইউজ করা হয়, যেমন এই ভিডিওটা যদি আমরা দেখি, এখানে কিন্তু আমার সাবজেক্টটা কিন্তু আবার মিডিলে আছে, কিন্তু এইখানে আমরা যদি একটু লাল ডট ডট লাইনগুলো যদি একটু দেখি, এখানে একটা সুন্দর শেপের কিন্তু একটা কম্বিনেশন আছে। তো এরকম জায়গা দেখে এক কথায় আমার ভিডিওটা করতে হবে, মানে সাবজেক্টটা কোথায় রাখবো, এরকম যদি আমরা কোনো সুন্দর শেপ পাই সেইখানে আমরা হচ্ছে সাবজেক্টটাকে মিডিলে রাখবো। আর যদি দেখা যাচ্ছে আমার এখানে কোনো শেপ বা কোনো কিছুই নাই, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই রুলসটা ফলো করতে হবে। আমরা যখন ভিডিও এক কথায় ফোন দিয়ে শুট করতে যাব, সাবজেক্টটাকে আমরা কখনোই একবারে মিডিলে রাখবো না, তাহলে ভিডিওটা কোথায় অদ্ভুত দেখাবে, মানে প্রফেশনাল দেখাবে না কোথায়। আচ্ছা, এফপিএস জিনিসটা কি আমরা জানি? কেউ কেউ একটু ডিটেলসে বলো তো, ফ্রেম পার সেকেন্ড এই জিনিসটা মূলত কি? এফপিএস আচ্ছা, ভিডিওর হচ্ছে একক কি? ফটো। আচ্ছা, এই ফটোকে মূলত মানে একটা সেকেন্ডে ভিডিও যখন শুট হয় তখন ক্যামেরা কি করে এটা তো আমরা জানি, কন্টিনিউয়াসলি ক্লিক করতে থাকে, তাই কি না? কিন্তু এটা তো আমরা দেখতে পাই না কোথায়। ওই যে এক সেকেন্ডে কতগুলা পিকচার মূলত আমার ক্যামেরায় তুলতেছে, সেটা মূলত এফপিএস, ফ্রেম পার সেকেন্ড, অথবা আমরা ফটো পার সেকেন্ডও বলতে পারি যদি ইজি ভাষায়। বোঝা গেছে? তো এইখানে যদি আমরা দেখি আমাদের যে নর্মাল যে ফোনগুলো আমাদের আছে তাদের হয়তোবা 24 এফপিএস বা 30 এফপিএস বা 30 এফপিএস হাইস্ট এতটুকু পাইতে পারি। আর যেগুলো একটু ফ্ল্যাগশিপ ডিভাইস, স্যামসাং S20 আলট্রা বা আইফোন, সেখানে অবশ্যই আমরা 60 এফপিএস দেখতে পাবো, মানে একটা সেকেন্ডে তারা হচ্ছে 60টা করে পিকচার তুলতেছে। তার মানে কি আমাদের ভিডিওটা খুব এক কথায় হাই রেজুলেশন হবে। এই এফপিএস বিষয়টাকে আমরা বুঝতে পারছি কি? আচ্ছা, এই বিষয়টা যদি এখনো কারো অজানা থাকে বা বুঝতে না পারি তাহলে বলতে হবে, কারণ এটা আমাদের একটু পরে খুব কাজে লাগবে এই এফপিএস গুলা। আচ্ছা, আমি ডাইরেক্টলি প্রিমিয়ার করতে চলে যাচ্ছি, বাদ বাকি জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ও আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে রেশিওর যে ইয়াটা, গোল্ডেন রেশিও, যেমন এইখানে আমার যে সাবজেক্টটা এটা কি মিডিলে আছে? একটা সাইডে কিন্তু আছে। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা যখন ভিডিও করি, সে রান্নার ভিডিও হোক বা ব্লগিং ভিডিও হোক, আমরা এই টাইপের রুলস গুলো একটু ফলো করবো। এগুলো গুগল ঘাটাঘাটি করলে আর অনেকগুলো পাওয়া যাবে। আচ্ছা, প্রিমিয়ার প্রো সফটওয়্যার আমরা হচ্ছে দিয়ে দেবো একটু পর। আমরা মানে ট্রাই করবো একটু লেটেস্ট সফটওয়্যার গুলো ব্যবহার করার। মানে পুরাতন সফটওয়্যার গুলো ব্যবহার করলে হয় কি, মানে প্রিমিয়ার প্রোর অনেক সময় কিছু লাট থাকে, তারপরে হচ্ছে প্রিসেট থাকে, এই জিনিসগুলো আসলে সাপোর্ট করে না। হ্যাঁ, তো এই প্রিমিয়ার প্রোর এই যে লাট আর প্রিসেট গুলো আমরা ব্যবহার করে আমাদের ভিডিওর কাজগুলো খুব মানে দ্রুত করতে পারি এক কথা প্রফেশনাল ভাবে। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যার ইনস্টলেশন আমি আর দেখালাম না, সবাই এটা তো পারে, জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করলে হয়ে যায়। আচ্ছা, আমরা যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছি তারা তো অ্যাটলিস্ট ফটোশপ ইলাস্ট্রেটর জানি, তাই কি না? ইন্টারফেসটা অ্যাটলিস্ট তো জানি। তো যেহেতু প্রিমিয়ার প্রোটা অ্যাডোবি কোম্পানিরই একটা সফটওয়্যার, তো এরও হচ্ছে ইন্টারফেস বা কাজ সব প্রায় মানে একটু কাছাকাছি, অনেকটাই কাছাকাছি। তো এইখানে ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমরা নতুন ডকুমেন্ট নিতাম কিভাবে? ফাইল থেকে নিউ। আচ্ছা, অথবা শর্টকাটটা কি ছিল? কন্ট্রোল এন, কন্ট্রোল প্লাস এন। আচ্ছা, এখানে যদি না আসে সেই ক্ষেত্রে হতে পারে কি এখানে কিছু বাগ থাকে সফটওয়্যার গুলোতে, যেহেতু ক্র্যাক ভার্সন আমরা ব্যবহার করি। তো আমরা কি করব, যে কোনো একটা সফটওয়্যারের এডিটিং হোক বা ফটোশপের কাজ হোক, আমাদের তো একটা ডকুমেন্ট নিতে হয়, তাই না? এইখানে আমি সেম ভাবে আমি একটা আগে ডকুমেন্ট নিব, ফাইল, নিউ, প্রজেক্ট। ফটোশপে আমরা হচ্ছে কি বলি, ক্যানভাস একটা নেই বা ডকুমেন্ট। ইলাস্ট্রেটরে আর্টবোর্ড নেই। আর প্রিমিয়ার প্রোতে আমরা কি নিই, একটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, একদম প্রথমে তো আমরা কি দিতে হয়, নাম। আমি কোন কাজটা করব সেই নামটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে লোকেশন। আমাদের প্রিমিয়ার প্রোতে কাজ করার আগেই কিন্তু হচ্ছে লোকেশন গুলো দিয়ে রাখতে হয়, কারণ আমরা যখন ভিডিও এডিটিং শুরু করব তখন কিছু
এক্সট্রা ডাটা বা হচ্ছে তোমার ক্র্যাশ ফাইল কিন্তু হচ্ছে পিসিতে সেভ করে অনেকগুলো, যেগুলা হচ্ছে এক কথায় এলোমেলো হয়ে যায় আমরা যদি ডেস্কটপে সেভ করি। তো আমরা এই জন্য কি করব, আগে আমরা হচ্ছে একটা ফোল্ডার বানায় নেব। যেমন লোকেশন ব্রাউজ, আমি ডেস্কটপে গেলাম এবং এখানে একটা আমি হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করলাম, যে একটা মেইন ফোল্ডার বানাই ভিডিও এডিটিং লিখে। বাস, এই ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে লিখবো ক্লাস 1। বাস, এখন এটা লেখার পর আমি এখানে সিলেক্ট ফোল্ডার করে দেব। এতে করে কি হয়, আমাদের এই ভিডিওগুলো এক কথায় এলোমেলো হয় না, আমাদের ডাটাগুলো। অথবা আমরা যদি এখান থেকে সেভ করি, যদি ডেস্কটপে একটা প্রজেক্ট যখন সেভ হয়, ওর সাথে সাথে দেখাচ্ছে 8-10টা ফাইল আজগবি সেভ হয় অনেকগুলো ভার্সনে। এই জন্য আমরা প্রত্যেকটা কাজের আগেই আমরা এভাবে একটা আলাদা আলাদা ফোল্ডার বানায় নেব। হতে পারে সেটা একটা রান্নার ভিডিও বা সেটা একটা ব্লগিং ভিডিও, হ্যাঁ, সবগুলো আমরা আলাদা আলাদা ভাবে ফোল্ডার বানায় নেব। আচ্ছা, আমাদের যেহেতু এই ইন্টারফেসটা আগে জানা দরকার, কারণ সফটওয়্যারের একবারে প্রথমত এই ইন্টারফেসটাই আছে। আচ্ছা, কারো ভিডিওতে বা ফোনে কি চলতেছে ওটা একটু সাউন্ডটা কমায় দেন। আচ্ছা, এখন এই ইন্টারফেসটা আসেন, এখানে দেখেন কতগুলো আমাদের অপশন আছে। যেমন এখানে একটা জেনারেল, ভিডিও, অডিও আর হচ্ছে ক্যাপচার, এই কয়েকটা জিনিস আমরা একটু ভালোভাবে জানবো। আচ্ছা, এখানে প্রথমত দিয়ে রাখছে যে রেন্ডার। রেন্ডার বলতে আমি যখন ভিডিওটা এডিটিং করব, এডিটিং এর সময় আমার অনেক সময় প্লেব্যাক দিতে হয়, যে এখানে এডিটিংটা কিরকম হলো একটু পিছনে দিয়ে দেখি, আমরা দেখি না, বা হচ্ছে এডিটিং এর শেষে আমরা যে একবারে ফাইনাল যে রেন্ডার করব, এক্সপোর্ট যাকে বলে, এক্সপোর্ট যে করব, এই যে জিনিসটা যে পিসির যে লোড করতেছে, এই লোডটা আসলে কিসের উপরে পড়বে। এইখানে অনেকগুলো আমার অপশন দেওয়া আছে, যেমন মার্কিউ প্লেব্যাক ইঞ্জিন, জিপিইউ মানে হচ্ছে যাদের গ্রাফিক্স কার্ড আছে, এখানে ডাইরেক্ট গ্রাফিক্স কার্ডের উপরে হিট পড়বে। প্লাস আমার উপরে এই দুইটাই গ্রাফিক্স কার্ডের, যাদের গ্রাফিক্স কার্ড নাই তাদের শুধুমাত্র এই নিচেরটা দেখাবে যে সফটওয়্যারের মাধ্যমে সেটা রেন্ডার হবে। কারণ একটা ভিডিও যদি 1 ঘন্টার হয়, সেটা যদি আমার গ্রাফিক্স কার্ড না থাকে, সেটা রেন্ডার হতে দেখা যাচ্ছে মিনিমাম 1.5 ঘন্টা সময় নেবে। বাট আমার যদি গ্রাফিক্স কার্ড থাকে, ওই ভিডিওটা রেন্ডার হতে হাইস্ট 5 মিনিট সময় নেবে। তো অনেক দিন আর রাত কিন্তু কম বেশি এখানে রেন্ডারের বিষয়টা। তো এখানে যাদের গ্রাফিক্স কার্ড আছে তারা হচ্ছে এখানে এই উপরে যে কোনো একটা হচ্ছে সেট করে দিলেই এনাফ। আর যাদের নাই তাদের এই অপশনই পাবে না। জাস্ট খালি এই এটা দিয়ে অটোমেটিক এটাই থাকবে এক কথায়। এই বিষয়টা বুঝতে পারছি। যাদের গ্রাফিক্স কার্ড আছে তারা কিন্তু অবশ্যই এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে রাখবো, তাছাড়া কিন্তু আমি যখনই ভিডিও এডিটিং করব তখনই কিন্তু ল্যাগ করবে আমার টোটাল পিসি, বা হ্যাংও করতে পারে, দেখা যাচ্ছে লড়তেছে না বা কোনো অপশনই কাজ করতেছে না, 2 মিনিট পর পর মানে দাঁতি লাগা আছে, এরকম হয়ে যাবে। বুঝা গেছে? তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটা কোথায় মাস্ট লাগবেই। আচ্ছা, এরপরে আসি ভিডিওর যেই ফরম্যাটটা, এই জিনিসগুলো আমরা একটু পরে দেখব। টাইম ডিসপ্লে ফরম্যাটটা, অডিওর বিষয়টা আমরা পরে দেখব। আমরা এখানে ক্যাপচারের বিষয়টা দেখতে পারি। আচ্ছা, ক্যাপচার হচ্ছে ডিভি এবং হচ্ছে এইচডিভি। এইচডিভি মানে কি, হাই ডেফিনেশন ভিডিও, আর ডিভি মানে ডেফিনেশন, এই দুইটার একই প্রায়। হ্যাঁ, তো আমরা যেহেতু হাই ডেফিনেশনে ভিডিও করি, আমরা এখানে এইচডিভি দিয়ে রাখবো। এটা হচ্ছে রিকমেন্ডেড এক কথায়। ডিভি দিলেও আমরা সেম রেজুলেশনই পাবো, যেহেতু আমাদের সব এখন ডিজিটাল সব আছে, ডিভাইস গুলো আছে দেখার জন্য। তো আমি এখানে ডিভি দিয়ে রাখলাম। আচ্ছা, আরেকটা চেয়ার আন, ভাই আসতেছে। আচ্ছা, এরপরে এখানে উপরে দেখেন আরো 3টা অপশন আছে। আমরা হচ্ছে কেবল জেনারেলের যে সেকশনটা আছে সেটা কিন্তু শেষ করলাম। এই যে জেনারেল, এরপরে আছে হচ্ছে স্ক্র্যাচ ডিস্ক, তারপর এটা আমাদের দরকার নাই, আমরা স্ক্র্যাচ ডিস্ক একটু দেখি। স্ক্র্যাচ ডিস্কটা হলো আমার যে ভিডিও একটা এডিটিং করব, সেটা দেখাচ্ছে অনেক কাট সাট বা অনেক ডাটা ফাইল কিন্তু একটা ভিডিও এডিটিং এর সময় জড়ো হয়ে থাকে। এই ফাইলগুলো মূলত কোথায় যা জড়ো হবে? হ্যাঁ, এখানে মূলত এই যে সি ড্রাইভ করা আছে, এখানে আমরা অবশ্যই দেখে নেব যে আমার ফাঁকা আছে কত জিবি। এখানে যদি কারো 100 এমবি বা 200 এমবি থাকে, সেই ক্ষেত্রে এই জায়গাটা ড্রাইভটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। আমার দেখেন এখানে যদি এটা ভরা যা থাকে, সেক্ষেত্রে এটা দিয়ে রাখবেন, এটা ভরে গেলে এটা দিয়ে রাখবেন। এটা যদি না দিয়ে রাখেন তাহলে কি হবে,
আপনি ভিডিও প্লেব্যাকই করতে পারবেন না, আপনার ভিডিও কাজই হবে না। সেক্ষেত্রে 2 মিনিট পর পর আপনার হচ্ছে ল্যাগ করবে। আচ্ছা, তো এই বিষয়টা বুঝতে পারছে কি? এই বিষয়টা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে স্ক্র্যাচ ডিস্ক আমার এখন কোন ড্রাইভ দেওয়া আছে, দেখেন তো সি ড্রাইভ না? অনেকের হয় কি এই সি ড্রাইভ ভরে একবারে লাল হয়ে যায়, অনেকের হয় না? তো ওইরকম যদি হয় দেখা যাচ্ছে আমার যে পিসির যে হার্ড ডিস্ক ওটা পুরোটা কিন্তু ক্র্যাশ করতে পারে, একদমই নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে চেক করে নেব, অনেকটা অ্যাভেলেবল জায়গা রেখে আমরা হচ্ছে ওই ড্রাইভটা সিলেক্ট করে দেব, অথবা সি ড্রাইভে যদি জায়গা না থাকে আমি অন্য একটা ড্রাইভে জায়গা করে দেব। এটা আসলে স্ক্র্যাচ ডিস্কের, আর এর পাশে এটার কোনো দরকার নেই আমাদের। তো এই টোটাল জিনিসটা আমরা বুঝতে পারছি কি, এখানে কিন্তু খুব বেশি আমাদের অপশন নাই। আমাদের প্রথমে যেই কাজটা করব সেটার নামটা দিব, এবং এই ভিডিওগুলা বা ডাটা ফাইলগুলো কোথায় যা সেভ হবে সে একটা আমরা হচ্ছে ফোল্ডার তাকে বানায় দেব, যে তোমার যত ফাইল সব এখানে তুমি সেভ করো। আর রেন্ডারের সময় যাদের ইয়াটা আছে গ্রাফিক্স কার্ড অথবা সিপিইউ এর সাথে যে গ্রাফিক্স কার্ডটা থাকে মানে প্রসেসরের সাথে, সেটাও কিন্তু এখানে একটা অপশন দেখাবে। আর যাদের কিছুই নাই তাদের হচ্ছে এই অপশনটা শো করবে, এটা দিয়ে রাখবে। টাইম কোডটা পরে দেখবো, অডিও স্যাম্পল যা আছে তাই আমি ওকে করে দিয়ে দিলাম। বাস, আমি কিন্তু প্রিমিয়ার প্রোর ভিতরে চলে আসছি। আমি একটু পরে সবাইকে করার সুযোগ দেব, 4টা বিষয় সবাইকে একটু দেখার সুযোগ দেব। আচ্ছা, আমাদের একদম প্রথম অবস্থায় আমাদের ইন্টারফেসটা এরকম পাবো প্রিমিয়ার প্রোর। আমরা তো সবাই কম বেশি প্রায় ওয়ার্ক স্পেস সম্পর্কে জানি, তাই না? ফটোশপ বা ইলাস্ট্রেটরের ওয়ার্ক স্পেস কাকে বলে জানি না আমরা? আচ্ছা, আমরা মূলত যেখানে কাজ করি। আচ্ছা, তো প্রিমিয়ার প্রোর ওয়ার্ক স্পেসটাও সেম ভাবে আমরা ওয়ার্ক স্পেস কোথায় পাই? উইন্ডোর মধ্যে। এই যে উইন্ডো ওয়ার্ক স্পেস, আমরা এখন কোন ওয়ার্ক স্পেসে আছি? লার্নিং ওয়ার্ক স্পেসে আছি। তো এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন ভিডিও এডিটিং করব তখন আমাদের লার্নিং এ তো আর কাজ নাই, আমাদের হচ্ছে এডিটিং ওয়ার্ক স্পেসে থাকতে হবে। আচ্ছা, কে ফোন চালাচ্ছে ফোনটা একটু অফ করে দেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন এডিটিং ওয়ার্কপিসে আছে, আর যখন হচ্ছে আমরা একদমই নতুন তখন হচ্ছে এই যে লার্ন অপশনটা হচ্ছে আমরা এই সাইডে কিন্তু পাবো। এটার কোনো দরকার নাই, এখানে মূলত স্টেপ বাই স্টেপ আমাদের গাইড দিবে যে এইভাবে এই কাজটা করতে হবে। হ্যাঁ, এই গাইড দেখা জানলে তো আর আমরা পড়ে থাকতাম না। তো আমরা মূলত প্রিমিয়ার প্রো একটা হচ্ছে সিকোয়েন্স বা প্রজেক্ট নেওয়ার পর আমরা ডাইরেক্টলি এডিটিং ওয়ার্কস্পেসে চলে আসবো, তাহলে আমার ওই যে লার্নিং ইয়াটা চলে যাবে। এখন আমাদের কি হয়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও এডিটিং করতে করতে প্রায় শেষ, 2 ঘন্টা ধরে ভিডিও এডিটিং করতেছি আর একটু হলে হবে, কারেন্ট ভুট করে চলে যায়, তখন পুরাটা একবারে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ফাইলটার খুঁজে পাওয়া যায় না। ফটোশপ বা ইলাস্ট্রেটরে তারপর ওটা একটু রিকভারি কিন্তু আসে, বাট প্রিমিয়ার প্রোতে ওটার রিকভারি পাওয়ার কোনো চান্সই নাই। তো সেই জন্য আমরা কি করব, এটা এট ফার্স্ট আমাদের হচ্ছে অটোমেটিক যেন সেভ হয় এই জিনিসটা হচ্ছে আমাদের আগে করে রাখতে হবে। সেটা হচ্ছে এডিট, রেফারেন্স, জেনারেল। এইখানে আসার পর আমরা একটা অপশন পাবো কি, অটো সেভ নামের একটা অপশন পাবো। এইখানে একটা অপশন আছে যে আমি দেখা যাচ্ছে একটা ভিডিও এডিটিং করতেছি, এই ভিডিওটা কতক্ষণ পর পর অটোমেটিক্যালি সেভ হবে আমার পিসিতে, আমি সেভ করতে ভুলে গেছি আর সেভ করিনি, এটা কোনো বিষয় না, বাট এটা একটু পর পর মূলত অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমি কি করলাম না করলাম, কোনো টেক্সট দিলাম না, ভিডিওতে কালার দিলাম, এটা আমার এখন কত করে আছে, 15 মিনিট পর পর আমার এখানে ভিডিওটা সেভ হবে। তো যেহেতু আমার এটা ল্যাপটপ, কারেন্ট চলে গেলে তো একবারে বন্ধ হওয়ার তো কোনো চান্স নাই, অ্যাটলিস্ট তো 1 ঘন্টা হলে ব্যাকআপ দিবে। সেই ক্ষেত্রে তারপরে আমার এখানে সামহাও এটা হচ্ছে ক্র্যাশ করতে পারে, সফটওয়্যারটা ক্র্যাশ করে পুরো পিসি অফ হয়ে যেতে পারে। তো তারপরে এখানে 15 মিনিট দেওয়া আছে, যাদের ডেস্কটপ পিসি তাদের হচ্ছে আমরা এখানে 3 মিনিট 5 মিনিট দিয়ে রাখতে পারি, যে 3 মিনিট পর পর আমার এই এডিটিংটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। বা যাদের ল্যাপটপ তারা এখানে 15-20 মিনিট দিয়ে রাখে, এটা কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অটো সেভের বিষয়ে আমরা কে কে বুঝতে পারিনি? আচ্ছা, ক্লাসে হট্টগোল করো না, কারণ অনেক মানুষ আছে। আচ্ছা, আমরা মূলত অটো সেভ নিয়ে কথা বলতেছিলাম। যাদের ডেস্কটপ পিসি কারেন্ট চলে গেলে দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টটা পুরোটা লস হয়ে যায়, তার আমরা অটো সেভ করব কিভাবে?
এডিটিং, রেফারেন্স, তারপরে হচ্ছে এই যে অটো সেভ কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আমরা জেনারেলে গেলে আমরা এখানে সবগুলো প্যানেল কিন্তু পেয়ে যাব। এটা আসতে একটু হয়তোবা সময় নাই। এই যে অটো সেভ, এখান থেকে যাদের ল্যাপটপ আছে তারা 15, 20, 30 দিয়ে রাখতে পারো, মানে ব্যাকআপের উপরে কার কতক্ষণ ব্যাকআপ পায়। আর যাদের ডেস্কটপ তারা এখানে 2 মিনিট বা 3 মিনিট দিয়ে রাখতে পারো। কিন্তু এখানে যেহেতু জিনিসটা মনে রাখা লাগতেছে আমার কম্পিউটারের, সেহেতু এখানে র্যামের কিন্তু একটা বিশাল চাপ পড়ে যায়। হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে যাদের ডেস্কটপ 5-7 মিনিট দিয়ে রাখতে পারো, লস গেলে 5-7 মিনিটের কাজে লস যাবে, এক কথায় খুব বেশি লস যাবে না। আচ্ছা, এর নিচে এখানে দেখার কিছু আছে বলতে এখানে র্যামের একটা বিষয় আছে যে আমার প্রিমিয়ার প্রোটা কত র্যাম খাচ্ছে। আমার টোটাল র্যামটা কত দেওয়া আছে, 8 জিবি। আর অন্যান্য যেই সফটওয়্যার গুলো আছে তাদের জন্য কত জিবি এই মুহূর্তে র্যাম ফাঁকা আছে, 2 জিবি। আর আমার প্রিমিয়ার প্রো এই মুহূর্তে কত জিবি র্যাম পাচ্ছে, প্রায় 6 জিবি মতো এই ব্যবহার করবে। এই জন্য এ কিন্তু অলরেডি রিজার্ভে নিয়ে আনিছে যে এই 6 জিবিটা ভাই আমার, বাদ বাকি তোরা খালে খা না খালে না খা, এরকম। আচ্ছা, এই কথা বলো না এক্সট্রা। আচ্ছা, এইখানে আমরা 4টা প্যানেল দেখতেছি, তাই না? এ কে কথা বলতে, শিমুল কথা বলতেছো কেন? দাঁড়ায় রাখবো কিন্তু, কোনো কথা বলা যাবে না। আচ্ছা, এইখানে আমরা টোটাল 4টা প্যানেল দেখতে পাচ্ছি না? একটা হচ্ছে প্রজেক্ট, এই যে ফুল স্টপ দেওয়া নাই, প্রজেক্ট লেখা হচ্ছে সেমিকোলন দেওয়া আছে। তারপরে সোর্স, প্রোগ্রাম, তারপর হচ্ছে টাইমলাইন। উপরের এই বারটা আমরা বুঝতে পারছি কি এই জিনিসগুলো, লার্নিং, অ্যাসেম্বল, এডিটিং, এটা মূলত হচ্ছে ওয়ার্ক স্পেস। আমরা ফটোশপ আর ইলাস্ট্রেটরে যে ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করিনি, এইখানে মূলত এই ওয়ার্ক স্পেস, এই সেম জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে উইন্ডো, এই যে ওয়ার্ক স্পেস এর ভিতরে কিন্তু এই সেম জিনিসগুলো কিন্তু পেয়ে যাব। বা সামহাও এখান থেকে যদি কোনো কিছু উলটপালট হয়ে যায়, দেখা যাচ্ছে আমি এটা কেটে দিলাম বা এটা উলটপালট হয়ে গেল, এটা আমরা খুঁজে আনবো, রিসেট করব কিভাবে? আমরা যেভাবে করি ফটোশপ বা ইলাস্ট্রেটরে, উইন্ডো, ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসটা আমরা হচ্ছে রিসেট দিব, এই যে সেভ টু রিসেট লেআউট, এটা দিলে আবার আগের অবস্থানে কিন্তু ফিরে যাবে। এই যে আগের অবস্থানে কিন্তু ফিরে আসছে এই জিনিসটা। তো কোনো কিছু যদি মিসিং হয়ে যায়, সাপোজ এইখানে কি লেখা আছে টাইমলাইন, তাই না? টাইমলাইনটা সাপোজ এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এখন এটা আমি রিসেট না করে আনবো কিভাবে? সবকিছু কিন্তু আমরা উইন্ডোর ভিতরে পাবো। উইন্ডো, এখান থেকে আমাকে খুঁজতে হবে টাইমলাইনটা কোথায়। এই যে টাইমলাইন, এখানে কি টিক দেওয়া আছে? নাই। তার মানে আমার এখানে টিক চিহ্ন দিলে এই যে টাইমলাইনটা টাইমলাইনের জায়গায় কিন্তু চলে আসলো। তো কোনো কিছু মিসিং হলে আমরা সেম ভাবে এই জিনিসটা কিন্তু এখানে আনতে পারবো। এই আচ্ছা, এখানে আমাদের প্রধান 4টা হচ্ছে লেআউট আছে। একটা হচ্ছে প্রজেক্ট, এখানে মূলত আমাদের সব ভিডিও টিডিও বা ভিডিও, অডিও, পিকচার সব কিন্তু আমরা এইখানে আনতে হবে এট ফার্স্ট। এইখান থেকে এই জিনিসটা আসবে এইখানে, মানে এখানে কি আছে না আছে আমরা এখানে দেখতে পাবো। আর আমাদের যত কাটাকাটি বা এডিটিং এর কাজ সবগুলো আমরা হচ্ছে এই টাইমলাইনের ভিতরে করতে পারবো। সব এডিটিং এর কাজগুলো আমরা এখানে করব, আর এখানে আমরা ডাইরেক্টলি একটা মানে ফাইনাল আউটপুট এখানে দেখতে পাবো। তো আমরা হচ্ছে একটা ভিডিও আগে আনি। স্টক ফুটেজ বা ভিডিওর জন্য সবচেয়ে মানে ওটা ভালো ওয়েবসাইট কোনটা? পিক্সেলস বা পিকজাবে, ওয়েবসাইটগুলো আমরা চিনি না? আচ্ছা, এখানে আমাদের 2টা অপশন আছে, যেমন এই যে ভিডিও আর হচ্ছে ফটোস। তো আমার তো এখন ফটো খোঁজা কাজ নাই, তাই কি না? আমি তো এডিটিং করতেছি না, ভিডিও এডিটিং করতেছি, সেজন্য ভিডিওটা সিলেক্ট করে নেব। আচ্ছা, আমরা প্র্যাকটিসের জন্য অবশ্যই আগে ভেবে নেবেন যে আপনি কোন টাইপের ভিডিওটা এডিট করবেন। ভিডিও এডিটিং হচ্ছে যে কোনো একটা স্টোরি বেস কাজ করতে হবে, কিন্তু হুটহাট করে একটা যে ভিডিও এডিটিং করলেন তা কিন্তু হবে না, একটা স্টোরি থাকতে হবে ভিডিওর মধ্যে। সাপোজ আমি এখানে একটা ভিলেজ না একটা করে দেখি, একটা পাহাড়ি গ্রাম সম্পর্কে, ভিলেজ উইথ হিল। আচ্ছা, আমি এটা আগে ডাউনলোড করি দেখি। আচ্ছা, এটা ফ্রিতে ডাউনলোড করা যায়। এই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, এসডি, আবার এসডি, এসডি, এইচডি, ফুল এইচডি, কোয়াড এইচডি, 4K, এই জিনিসগুলো আমরা বুঝি কি হালকা পাতলা। আচ্ছা, সাপোজ আমি ফুল এইচডি টা ডাউনলোড করি, ফুল এইচডি এর ইয়াটা কি?
আমরা হচ্ছে এই প্যানেলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? উপরের বারটা তো বুঝতে পারছি, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তো আমরা যখন এডিটিং এ আসব তখন হচ্ছে অবশ্যই এই এডিটিং যখন করতে যাব তখন এডিটিং ওয়ার্ক স্পেসে যেন সবাই থাকি, নয়তো অন্যান্য ওয়ার্ক স্পেস যদি থাকি পুরো জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সাপোজ যদি ইফেক্টে থাকি, ভিডিওতে যে যে ইফেক্ট দেওয়া লাগবে সেই প্যানেলগুলো কিন্তু আবার এখানে আসবে। অডিওতে যদি থাকি, অডিওর কাজ করার জন্য যে আমাদের অপশনগুলো দরকার সেই অপশনগুলো কিন্তু আবার পাবো। তো এইখানে প্রিমিয়ার প্রোতে ঢুকাই আমি আগে দেখবো যে এখানে এডিটিং এর মধ্যে আমি আছি কি না, এটা দেখবো আগে। আচ্ছা, এখন এইখানে আমার হচ্ছে ভিতরে ভিডিও আনতে হবে এট ফার্স্ট। তো ভিডিও আনবো কিভাবে, যেহেতু আমাদের এই প্রজেক্টের ভিতরে ভিডিওগুলো আনতে হবে। আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কোন শর্টকাট ব্যবহার করে ফাইল ওপেন করি বা কোনো কিছু আনি, প্লেস করি কন্ট্রোল ও, অথবা এখানে ভিডিও আনাকে বলা হয় হচ্ছে ইম্পোর্ট। এখানে এই জন্য এই শর্টকাটটা মেইনলি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই যে কন্ট্রোল আই। এই যে ফাইলে যে যদি ইম্পোর্টে যায়, এই যে কন্ট্রোল প্লাস আই, কন্ট্রোল আই দিলেও যা আসবে, আবার কন্ট্রোল ও দিলেও। কন্ট্রোল ও দিলে কি হবে, ওপেন। ওপেন হচ্ছে আমার যে কাজটা করেছি, যে ফাইলগুলোর কাজ, সেই জিনিসটা মূলত আমার ওপেন হবে। আর কন্ট্রোল আই দিলে হচ্ছে ইম্পোর্ট হবে আমার ভিডিওগুলা। সাপোজ আমি যেটা ডাউনলোড, ও আচ্ছা ডাউনলোড তো তখন হয়নি, আমি ডাউনলোড করি একটা ভিডিও। আচ্ছা, এটাই ডাউনলোড করি, 2-3টা এডিট ডাউনলোড করি। আমরা মূলত ফুল এইচডি ভিডিওগুলো ডাউনলোড করার ট্রাই করব, ফুল এইচডি। আর একটা ডাউনলোড করি। আচ্ছা, এখন আমি এবার প্রিমিয়ার প্রোতে ফিরে আসলাম, আমার কিন্তু ডাউনলোড করা শেষ। আমরা এট ফার্স্ট এই প্রজেক্টটা ক্রিয়েট করার আগে একটা ফোল্ডার বানাইছিলাম না, সবার মনে আছে কি? আচ্ছা, তো আমরা কি করব, আমরা যা কিছুই ডাউনলোড করি না কেন, কোনো ভিডিও হোক বা পিকচার হোক, যেগুলো আমরা মূলত এডিটিং করব, যে জিনিসগুলো, ওই সবগুলা জিনিস হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে আমরা নিয়ে যায় রাখবো। ডেস্কটপ ভিডিও এডিটিং ক্লাস 1, বাস। এইখানে আমি হচ্ছে আমার যতগুলো পিকচার আছে, সরি ভিডিও, সবগুলো আমি কিন্তু এখানে নিয়ে চলে আসছি অলরেডি। আচ্ছা, এখন এইখানে আমি কি করব, ডাবল ক্লিক যদি এখানে করি, আমি হচ্ছে ফোল্ডার পাবো ওপেন করার জন্য, অথবা কন্ট্রোল আই যেটা আমি বললাম ইম্পোর্ট করা, অথবা আরেকটা অপশনে করতে পারি, সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে যাব, যাওয়ার পর এই যে ভিডিওগুলো ধরে, হ্যাঁ এই ভিডিওর কান ধরে এখানে এনে ছেড়ে দিলেই বাস, সেম জিনিস কিন্তু এখানে কিন্তু চলে আসলো। আচ্ছা, এখন এই যে প্যানেলগুলো, এগুলো কিন্তু আমরা বড় করতে পারি, ছোট বড় বা উপরে নিচে এভাবে কিন্তু নিয়ে আসতে পারি। দেখা যাচ্ছে আমি ভিডিওগুলো সব দেখতে পাচ্ছি না, আমি এইখানে ধরলে এই মাঝামাঝি জায়গাতে আমার এই কারসারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন এখানে ক্লিক করে আমি যদি একটু উপরে ড্র্যাগ করি, দেখা যাচ্ছে আমি সবগুলো জিনিস দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে থাম্বনেল ভিউ। আমরা কিন্তু এই প্যানেলটার মধ্যে আছি আপাতত, এই প্যানেলটার কাজগুলো কিন্তু আমরা দেখতেছি, আমরা কিন্তু এখানে বা এখানে কোনোটাতে যাইনি। আচ্ছা, এখন এই যে ভিডিওর যে ভিউটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা এভাবে না দেখে আমরা লাইন বাই লাইনও দেখতে পারি, এভাবেও দেখতে পারি। তাহলে এইভাবে দেখলে আমার ঝামেলাটা হয় কি, যেখানে আমি মূলত বুঝতে পারতেছি না আসলে এটা কোন ভিডিও, একটু ঝামেলা হয়ে যায় কিন্তু। তো আমরা এখান থেকে আইকন ভিউ দেখতে পারি, এভাবে আইকনের মতো করে দেখা যাবে যে এটা কোন ভিডিও। প্লাস এখানে দেখা যাচ্ছে আরেকটা ভিউ আছে, সেটা হচ্ছে ফ্রি ফ্রম, এটা একটা একটা করে দেখা যাবে, এটা আবার অতিরিক্ত বড় হয়ে যায়।
তো এখান থেকে সাইজটা আমরা হচ্ছে এখান থেকে কম বেশি করতে পারবো, যে আমি কত বড় বা কত ছোট করে দেখব, এখান থেকে আমরা এটা করতে পারি। আচ্ছা, তো এখানে আরো কিছু অপশন আছে, যেমন এখানে রাইট ক্লিক করে যদি আমি রিনেম করি, আমাদের প্রত্যেকটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ যাওয়াটা খুব জরুরি, মানে একের পর এক কোনটা আছে। তো এইখানে রাইট ক্লিক করে আমি এখানে রিনেম করব, যে এটা হচ্ছে ভিডিও 1 নাম লিখে দিলাম, আমি এই ভিডিওটা ফার্স্টে ব্যবহার করব। আবার হচ্ছে এখানে দেব রিনেম, এই যে রিনেম ভিডিও 2, রিনেম মানে তো বুঝি অ্যাট লিস্ট, ফাইলের নামটা চেঞ্জ করতেছি জাস্ট, ভিডিও 3। আচ্ছা, এখন এর পরেরটা এটা একটু রিনেম করে নেই, ভিডিও 4। বাস, এখন আমি আবার এই যে লিস্ট ভিউয়ে আসি, মানে লিস্ট ভিউ মানে একের পর এক দেখতে পাবো। এখন এই জিনিসটা দেখা যাচ্ছে এর সাইডে কিন্তু আরো অনেক ইনফরমেশন আছে, আমি যদি একটু এদিকে আনি, আমি কিন্তু এতটুকু দেখতে পাচ্ছি। আমি এই সম্রাট, তুমি বসো, দাঁড়া আছো কেন? এ পাশে জায়গা আছে, ওখানে জায়গা আছে, দাঁড়া আছো কেন? আচ্ছা, তো কোন প্যানেলকে একদম যদি আমি বড় করতে দেখতে যাই বড় করে, সেটা হচ্ছে আমাদের কিবোর্ডে ইএসসি বাটন নাই, ইএসসি বাটনের নিচে একটা কিন্তু বাটন আছে উদাহরণের মতো, মানে দুইটা টান আছে এক কথা, একটা ঢেউয়ের মতো একটা নিচের দিকে কিন্তু। তো আমার এই যে কারসারটা যেই প্যানেলের উপরে নিয়ে যাও ওই বাটনটাতে প্রেস করব, সেটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটা মূলত ফুল স্ক্রিনে দেখার একটা শর্টকাট। তো এইখানে দেখাচ্ছে আরো অনেক কিছু ছিল, সাপোজ এই ভিডিওটা হচ্ছে কত এফপিএস এ ভিডিও করা, মানে অরিজিনালি ক্যামেরাতে যখন তো এটা রেকর্ড করেছে, তাই না? তো তখন একটা সেকেন্ডে কতটা ফটো ক্লিক করেছে ওই ক্যামেরাটা, এই যেখানে কিন্তু দেখাচ্ছে যে 24টা মূলত ক্লিক করেছে, মানে 24টা পিকচার নিয়ে 1 সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট হয়েছে। আর তার ডিউরেশন কত, এই সেই জিনিস এখানে দেওয়া আছে, মূলত তার সাইজটা কত, এগুলো আমাদের খুব একটা কাজে লাগে না। আবার এটা ছোট করার উপায় কি, সেম ভাবে ইএসসি বাটনের নিচে যে জিনিসটা আছে এটাতে ক্লিক করলে আগের অবস্থানে কিন্তু ফিরে চলে যাবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে প্রজেক্ট মনিটরটা পাইলাম, প্রজেক্ট প্যানেল। তো প্রজেক্ট প্যানেলের পরে আসবে হচ্ছে আমাদের সোর্স প্যানেল। সাপোজ এটা এভাবে আছে, আমি কি দেখতে পাচ্ছি ভিডিও 3 তে কি আছে, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে এই ভিডিওতে কি আছে না আছে এখানে হচ্ছে এই প্যানেলে আমরা দেখতে পাবো। এই প্যানেল দেখা ছাড়া কিন্তু কোনো কাজ নাই খুব একটা। সাপোজ আমরা যখন দেখা যাচ্ছে 20টা 30টা ফুটেজ হয়ে যায়, তখন এরকম করে যদি কাজ করি, এই স্ক্রল করতে করতে একদম নিচে আসা লাগে, তো কথা হট্টগোল পাকা যায়, কতক্ষণ আমি নিচে আসবো। তো এখানে যদি আমরা এইভাবে লিস্ট করে দিই যে এটা আসলে আমার ভিডিও 1, এটা 2, এটা 3, কিন্তু আমি ভুলে গেছি ভিডিও 3 তে কি ছিল, তখন এখানে ডাবল ক্লিক করলে এই ভিডিওটা মূলত এখানে প্লে হয়, যে আচ্ছা এই ভিডিওটা এখানে ছিল। আবার এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে মূলত এখানে যে ভিডিওটা থাকবে এখানে আমরা সেটা দেখতে পাবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমরা যদি এখানে আলাদাভাবে আইডেন্টিফাই করতে চাই, যেমন আমি ভিডিও 1 একটা লেভেল দিব, মানে অনেকগুলো যখন ভিডিও হয়ে যায়, তো যে যেমন আমি দেখা যাচ্ছে কোনো একটা ভিলেজের ভিডিও করব, শুধুমাত্র একটা পাহাড়ের শুটগুলো আগে নিলাম, এখানে রাইট ক্লিক করে এখানে লেভেল দিলাম, যে লেভেলে যাওয়ার পর এখানে আমি কালার দেব, যে এখানে গ্রিন, এই যে এখানে একটা গ্রিন হয়ে গেল না, গ্রিনের যে আইকন, যে আমি যতগুলা পাহাড়ের আইকন ভিডিও বা ফুটেজ আছে আমি সবগুলোতে শুধুমাত্র গ্রিন দিব, তাতে আমি যেন আইডেন্টিফাই করতে পারি। রাইট ক্লিক, লেভেল, এই যে গ্রিন, এই যে এখানে গ্রিন হয়ে গেছে। আবার যদি এই দুটাতে যদি চেঞ্জ করতে যাই, লেভেল, এখান থেকে দিলাম হচ্ছে রোজ, এখান থেকে আরেকটা দিতে পারি লেভেল, এটাতে দিলাম আইরিস। আচ্ছা, আইরিস ছিল অলরেডি, লেভেল ইয়েলো। তো এই জিনিসটা দেখা যাচ্ছে 8-10টা ভিডিও হলে এটার দরকার হয় না, যখন আমাদের অনেকগুলো ফুটেজ পড়া যায়, 20টা 30টা এক একটা করে ফুটেজ, তখন আমাদের এইভাবে মূলত আমাদের আইডেন্টিফাই করা লাগে। হ্যাঁ, নয়তো এক কথায় আমরা সবাই গুলা ফেলা দেবো, যে কোনটা কোন ফুটেজ ছিল, এরকম করে আইডেন্টিফাই করা খুব মুশকিল। আচ্ছা, এই সাইডে আরো জিনিস আছে, এগুলো আমরা এখন আপাতত কথা বলবো না, বাট এইখানে কিছু জিনিস আছে, যেমন এখান থেকে যদি আমরা কোনো ভিডিও ডিলিট করে দিতে চাই, এই যে ভিডিওটা ক্লিক করলাম, ব্যাক স্পেস চাপলে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, আর কন্ট্রোল জেড চাপলে
আগের অবস্থানে ফিরে আসবে, এগুলো তো আমরা জানি তাই না। আচ্ছা, তাছাড়াও এখানে একটা অপশন আছে, সাপোজ এটা সিলেক্ট করলাম, এখানে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল, আবার কন্ট্রোল জেড দিয়ে প্রেস করলাম, ওই জিনিসটা ভিডিওটা আগের মতো অবস্থানে ফিরে চলে আসলো। আচ্ছা, এছাড়াও আমরা ফটোশপে অনেকগুলা লেয়ারকে একটা গ্রুপে করে করি না, আমরা সাজাইনি। সেম ভাবে দেখা যাচ্ছে আমি ভিডিও 2 আর হচ্ছে ভিডিও 1 একটা ফোল্ডারের মধ্যে রাখবো। তো এইখানে আমরা আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এই ফোল্ডারকে এখানে আবার বিন বলা হয়। সাপোজ এই যে এখানে নিউ বিন, সরি এটাতে পাশে নিউ বিন, এখানে দিলাম হচ্ছে হিল ভিডিও, বাস। আমি আরেকটা বিন নেব, বিন মানে কি, ঝুরি, বাস। তো এখানে বিন মানে মূলত হচ্ছে ঝুরি বোঝানো হচ্ছে। তো ভিডিও 2 আর ভিডিও 1 এই দুইটা আমি হচ্ছে ভিলেজের মধ্যে ভাবে ড্রাগ করে রেখে দিলাম, বাস। এই যে ড্রপ ডাউন হয়ে গেল না, এটা যদি আমি এখন ক্লোজ করে দিই তাহলে দেখবো যে এর ভিতরে আমাদের ওই দুইটা ভিডিও কিন্তু চলে গেছে। আবার এই দুইটা ভিডিও এই ফোল্ডারের মধ্যে হচ্ছে ঢুকাই দেবো এভাবে, বাস। তাহলে কি হলো, আমার হচ্ছে ফোল্ডারের মধ্যে এই ভিডিওগুলো কিন্তু একদম চলে গেল। বোঝা গেছে? আচ্ছা, এখানে এতটুকুই কাজ, এছাড়াও আরো অনেক কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। বাট আমাদের হালকা পাতলা কিছু একটা হোমওয়ার্ক বা প্র্যাকটিস করার জন্য আমাদের যতটুকু আজকে জানা দরকার আমরা মূলত ততটুকুই জাস্ট জানবো, খুব বেশি জানতে গেলে একঘেয়েমি লাগবে এক কথায়। তো আমরা একটা ভিডিও আগে আনি, সাপোজ ভিলেজ 2, এই ভিডিওটা আমি এখানে প্লে করব। আচ্ছা, তো এই ভিডিওটা আমি কাটাকাটি করার জন্য এখানে তো আমরা জাস্ট দেখতে পাচ্ছি তাই না। তো আমি যখন কাটাকাটি করব এখান থেকেও আমরা চাইলে নিতে পারি ফুটেজটা, বাট আমি এখানে ফুল ফুটেজটা এখানে আমি এভাবে ড্রাগ করে আনতেছি। আচ্ছা, এখান থেকে ড্রাগ হয় না কেন? আচ্ছা, আমি একটু ব্যাকে যাই। অনেক সময় দেখা যাচ্ছে আপনার সিস্টেমটা ঠিক আছে বাট কাজ করতেছে না, সেই ক্ষেত্রে একটু ক্লোজ করে আবার ওপেন করে নেবেন। অনেক সময় এই ঝামেলাটা হয়, যেমন এই যে এখন আমার হচ্ছে না। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে আনা ট্রাই করি। তো আচ্ছা, আমি একটু ক্লোজ করে আবার ওপেন করি। তো কারেন্ট চলে গেছিল, আমরা আর একটু ক্লাস করি। আচ্ছা, আমার সিস্টেমটা কিন্তু সেম ছিল, আগে এখানে আমি ড্রাগ করেছি, আমার কিন্তু কাজ হয়নি। বাট এইবার আমি ড্রাগ করলে কি হচ্ছে, এইখানে আমার একটা প্লাস চিহ্ন আসতেছে না। আচ্ছা, এইখানে কোনো কিছু দেখাচ্ছে না কেন, কারণটা কি? কারণ এখানে তো আমি ডাবল ক্লিক করিনি, তাই কি না? এখানে আমি ডাবল ক্লিক করলে তারপরেই কিন্তু এখানে দেখা যাবে, এছাড়া কিন্তু এখানকার তেমন কোনো কাজ নাই। এখানকার যা কাজ আছে আমরা পরের দিন বুঝবো আগামী ক্লাসে। তো এখানে আমি ডাবল ক্লিক করলে তারপরেই কিন্তু এখানে শো করবে যে এখানে কোন ভিডিওটা ছিল। তো আমি এখানে সাপোজ একটা ফুটেজ আনি, এই ফুটেজটা এখানে ড্রাগ করে আনলাম, বাস। এই ভিডিওটা মূলত এখন হচ্ছে এডিট করব। আচ্ছা, এই ভিডিওটা আমার কত সেকেন্ড সেটা আমি দেখবো কিভাবে? এই যে এখানে দেখতে পাচ্ছি না, বা অন্য ভিডিওতে যদি ক্লিক করি, এটা কত সেকেন্ড? 9 সেকেন্ড। এখানে এভাবে মূলত আমরা হচ্ছে সেকেন্ডগুলো মূলত দেখতে পাবো যে এই ভিডিওটা কত সেকেন্ড, এই ভিডিওটা কত সেকেন্ড, বা এই ভিডিওতে কত এফপিএস এ করা আছে রেকর্ড। যেমন এটাতে 30 এফপিএস এ করা আছে, এটাতে 29 পয়েন্টে করা আছে। হ্যাঁ, তো এই জিনিসটা, এই প্যানেলটা আমাদের আগে জানা দরকার। এখানে আমরা হয়তো 2-3টা টুলসের সাথে পরিচিত হতে পারি, যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো পরিচিত লাগতেছে না আমাদের কাছে? এই কয়েকটা প্যানেল আমরা চিনি না কে কে? যারা আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করিনি, 2-3 জন আছে এরকম, তারা কিন্তু এগুলা ওভাবে চিনতে পারবো না। হ্যাঁ, কারণ এগুলো আমরা যারা ফটোশপে কাজ করেছি, যেমন উপরেরটা কোন টুলস, এটা, 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 তো আমরা মূলত এই সব টুলসই প্রায় চিনি। হ্যাঁ, তো আমাদের ঘুরে একই কাজ, এক কথায় ফটোশপ আর ইলাস্ট্রেটরে যে কাজগুলো সেম কাজ। আচ্ছা, আমি একটা হচ্ছে ভিডিও নিছি কিন্তু এখানে এই প্যানেলটা আমরা এখন একটু আসি, এই প্যানেলটা এইখানে দেখেন আমাদের দুইটা কিন্তু প্যানেল আছে, এতটুকু জায়গায় আমরা একটা দেখি। এই যে মিডিল বরাবর দেখেন আমাদের কিন্তু একটা লাইন আছে, এখানে ভাগ করা নাই, যেমন V1 V2 V3 A1 A2 A3,
মানে কি, এই যে উপরের যে লাইনগুলো আছে না, এগুলাতে মূলত হচ্ছে ভিডিওর লাইন, আর নিচের যে লাইনগুলো আছে এগুলা কি, এটা অডিওর এক কথায়। মানে সাপোজ যদি ভিডিও 1 নেই, তাহলে ভিডিও 1 এর যে অডিওটা তাহলে কোথায় আসবে, ভিডিও অডিও 1 এর সোজা। হ্যাঁ, আবার যদি ভিডিও 2, তার সাউন্ডটা কোথায় আসবে, অডিও অডিও 2 তে। হ্যাঁ, এইভাবে মূলত এই সাউন্ড গুলো হয়। আবার এই যে চোখের আইকন, এগুলোকে আমরা বুঝতে পারতেছি না। যেমন আমরা যদি এখানে চোখ অফ করে রাখি, তাহলে কি হবে, জেনারেলি ওটা আর দেখতে পাবো না। এটাই সেম ভাবে এই যে অডিওটা যদি এখানে মিউট করে রেখে দিই, ওই ভিডিওর অডিওটা আমরা আর দেখতে পাবো না। এই জিনিসগুলো আমরা আবার হচ্ছে এই লক করা আমরা বুঝতে পারতেছি না। লক, আমরা কোনো কিছু লক করে দিলে ওটা আর হচ্ছে কাজ করতে পারবো না। হ্যাঁ, তো এই জিনিসগুলো ঘুরে ফিরে আমাদের একই। আমরা একটু ভিডিও আনি, তো দেখা যাচ্ছে এই ভিডিওটার চোখ অফ করে দিলাম, ভিডিও আর দেখা যাচ্ছে না। বাস, এটা যদি লক করে দিই কি হবে, এই লেয়ারটা পুরোটা লক হয়ে গেছে। এটার আমরা কাজ করতে পারবো আনলক না করা পর্যন্ত। এখানে ক্লিক করলে ভিডিওটা আমার আনলক। আচ্ছা, এখন এইখানে আমার কি দেখাচ্ছে, এই ভিডিওটা দেখাচ্ছে না আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কত সেকেন্ডে। এই জিনিসটা একটু কেউ একটু বলতে পারবে এই জিনিসটা কেন আছে, এটা কেন, মানে এইটুক। আচ্ছা, এটা কি, এটা কি, এটা কি, আচ্ছা এইখানে এটা হচ্ছে সেকেন্ড, এটা মিনিট, এটা ঘন্টা, এটা আসলে কোনো সেকেন্ড না, এটা হচ্ছে মূলত এফপিএস। হ্যাঁ, এটা সেকেন্ডে আমরা মনে করি যে এটা সেকেন্ডের হয়তো একটা ভাগ, 1000 ভাগের ভাগ বা 100 ভাগের, এটা মনে করি। এটা আসলে ফ্রেম এক কথায়, মানে কত ফ্রেম আছে। হ্যাঁ, তো আমরা যদি একটু সাইডে যদি আসি, এ পাশে আর এ পাশে কিন্তু সেম জিনিস দেখাচ্ছে। এখন এই নিচের এই জিনিসটা যদি আমরা একটু জুম যদি করি, এই জিনিসটা একটু সাইডে আনি, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো না, এখন যদি নাও বুঝি সমস্যা নাই। আচ্ছা, আমি এখান থেকে এক ফ্রেম করে লড়াচ্ছি, এক ফ্রেম, এখানে আমার ফ্রেমটা উঠা বসা করতেছে না। সাপোজ 11 ফ্রেম, 12, 13, 14, এটা যদি সেকেন্ডই হতো, আমার এভাবে ফ্রেম বাই ফ্রেম কে এটা নড়াচড়া করতো, অবশ্যই না। হ্যাঁ, আমি যদি আবার প্রথমে একটু প্লেব্যাক দিই, এটা একবারে ফার্স্টে আনে, এই যে আমার 1 সেকেন্ড হয়েছে কি এখনো, এই যে 2 সেকেন্ড কেবল হলো, তাহলে আমার 1 সেকেন্ডে কতটা ফ্রেম উঠতেছে আমরা যদি একটু লক্ষ্য রাখি। একটু প্রথমে আনি, এখনো কিন্তু 1 সেকেন্ড ওঠেনি, আমার কয়টা ফ্রেম গেছে এদিকে, 18টা, কিন্তু পিকচার কিন্তু অলরেডি চলে গেছে। এই যে এখন এখানে আমার কয়টা ফ্রেম আছে, সাপোজ এর আগে কত ছিল, 23। এই যে এই ভিডিও এখানে কি লেখা আছে, 24 fps, মানে এই ভিডিওটা যখন শুট করে 24 fps এ কিন্তু করা ছিল মূলত। তো এই জন্যই এই ফ্রেম রেটটা এখানে মূলত উঠতেছে। হ্যাঁ, এখানে কত ফ্রেম রেটে আছে, আমি কত ফ্রেম এই মুহূর্তে দেখতেছি, এটা মূলত এই জিনিসটা এখানে শো করে। এটা হচ্ছে কোনো সেকেন্ড বা মিনিটের কোনো এখানে সম্পর্ক নাই, এই লাস্টের ইয়েটা মূলত। বোঝা গেছে এই জিনিসটা? এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে, কারণ আমরা যখন হচ্ছে ক্লায়েন্টদের কোনো ওয়েডিং ভিডিও এডিট করতে যাব, তো তখন বলবে যে আপনি 15 সেকেন্ডে যায় 7 নম্বর ফ্রেমটা দেখেন। ওরা আবার এরকম, আমরা যখন ডিজাইন করতে গেছি আমাদের তখন পিক্সেল ধরেছে আগে, তাই না, যে এইটুক জিনিস একটু ফিক্সড করে দাও, তখন ওরা আবার করবে কি ওই 16 সেকেন্ডের জানতো ভাই যে এত নম্বর ফ্রেমটা একটু ঠিক করে দেন। এরকম কিন্তু প্যারা আছে মাঝে মাঝে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আর এত কিছু এখন দেখাবো না, এখন সব একটু ইয়াটা দেখি। হ্যাঁ, কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা, ভিডিও এডিটিং এর এত সফটওয়্যার থাকতে আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করতেছি কেন? যেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আজকে অল্প করে ক্লাস করাবো। সেটা হচ্ছে একটা ভিডিও ভাবে নেবেন, এখানে ড্রাগ করে আনলাম একটা ভিডিও। যেহেতু একটা ভিডিও নিচ্ছি, সেহেতু কি করব, ভিডিও 1 এ নেব না 2 তে নেব, ভিডিও 1 এ নেব। আমরা এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করব।
এভাবে যদি ভিডিও 2 তে দিই তাও কিন্তু হবে, আবার ভিডিও 3 তে দিলেও হবে, কিন্তু আমরা অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল কাজ করব। 1000টাও নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? তুমি যতগুলা খুশি তুমি নিতে পারবে, তুমি যতগুলা চাও। না অতগুলো আবার নেওয়ার দরকার নাই। কন্ট্রোল আই। আচ্ছা আমি একটা ভিডিও নিলাম, হ্যাঁ, এইখানে আমি আরেকটা ভিডিও নেব কিভাবে? সাপোজ আরেকটা ভিডিও যদি ধরে এভাবে যদি টান দেওয়ার ভিডিও যদি পিছনে রেখে দিই, ওইটা কিন্তু তারপরে কিন্তু চলে যাবে। তারপরে যদি আরেকটা চাই, তারপরে কিন্তু সেটা চলে গেল। গুগলের অডিও নাই তাই দেখাচ্ছে না। অডিও যদি থাকে অবশ্যই শো করবে, অডিও যদি না থাকে তাহলে শো করবে না। বোঝা গেছে? এখন আমরা কি করব, এই যে টাইম লাইনে যে বারটা এটা একদম প্রথমত আনবো। আর এখানে হয়তো বা হতে পারে এই জিনিসগুলো ছোট হয়ে আছে, হয়তো এরকম হতে পারে। তো আমরা এখানে যদি অল্ট প্রেস করে যদি ভলিউম দিই, এই জিনিসগুলো কিন্তু মানে এই নিচের বারটা যদি আমরা দেখি, এটা যদি একটু ক্লোজ করি, যত ছোট করব আমার এই জিনিসটা তত হচ্ছে জুম হবে। সাপোজ আরেকটু যদি জুম করি, এই যে একদম একবারে আমরা হচ্ছে ফ্রেম বাহির করে ফেলে দিচ্ছি। এই যে উপরে আমরা ফ্রেম বুঝতে পারতেছি, এই যে একটা ডট ছোট 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 ছোট, এই যে রেডিও তো আমরা দেখি না ফ্রিকোয়েন্সির যে এটা, এখানে মূলত এই যে ডট ডট যেগুলো আছে টান টান, এগুলো একটা হচ্ছে ফ্রেম। আর একটু জুম জুম যদি কমাই, ফ্রেমের পরে কি আসবে? সেকেন্ড কিন্তু চলে আসবে, তারপরে মিনিট চলে আসবে, তারপরে আবার ঘন্টা চলে আসবে। তো দেখা যাচ্ছে এখন আমার ঘন্টার কিয়াটা আছে, তার মানে আমার তো ফ্রেম তো খুব তুচ্ছ জিনিস, সেকেন্ডেরও অনেক ইয়া আছে। তো এখানে হচ্ছে আমার জুম করতে হবে, অল প্রেস করে আমি যদি একটু ভলিউম দিই তাহলে এগুলো হচ্ছে আমার জুম হবে। এই বারটা এখন হচ্ছে আমি মিডিলে এখানে যেখানে আনবো, এই যেখানে লড়ছে নিচে লড়ছে না। আচ্ছা আমাদের বাসার কাজটা কি থাকবে, এই ভিডিওটা সিলেক্ট করব আগে, সিলেক্ট করে কন্ট্রোল আর যদি প্রেস করি তাহলে এখানে আমরা স্পিডটা কম বেশি করতে পারবো। যেমন এই ভিডিওটা আমরা যদি একটু প্লে করি, আচ্ছা এই ভিডিওটা ফুল স্ক্রিন দেখবো কিভাবে? এই ভিডিওটা ইএসসি নিচে যে বাটনটা আছে, আমার কার্সারটা সেখানে নিয়ে যে জাস্ট ইএসসি নিচে যে বাটনটা আছে সেখানে যদি ক্লিক করি, এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। এই যে ইএসসি নিচের একটা হচ্ছে বাটন আছে, ইএসসি বাটন চেনো? একদম ওই কোণার থাকে, ওই ওই বাটনের নিচে আছে। আচ্ছা আমি ক্লিক করি। আচ্ছা এই ভিডিওটা নরমাল স্পিডে আছে না কি স্লো মোশনে আছে? স্লো মোশনে সাইন হচ্ছে, এটা তো নরমাল স্পিডে আছে আমার মনে হচ্ছে। নরমাল স্পিডে যে গাড়িগুলো চলে গেল, মানুষ হাঁটতেছে ওটা দেখলে তো বুঝতে পারবে এই যে। আচ্ছা আবার আগের অবস্থানে ফিরে যাবো কিভাবে? সেম ইএসসি বাটনের নিচে যেটা আছে এটা প্রেস করলে এখানে চলে যাবো। বাস, এটা একটু লোড নিতে পারে মানে পিসি কনফিগারেশনের উপরে। আচ্ছা এখন আমি এই কাজটা যেভাবে করব, এই হাসাহাসি করছো না তোমরা? এই ভিডিওটা আমরা হচ্ছে এর কপি নিব, আর কপিটা কিভাবে নিতে পারি? ফটোশপে কপি নিচ্ছে কিভাবে? অল প্রেস করে ডাক করেছি তাই কিনা? অল প্রেস করে সেম ভাবে ড্রাগ করলাম। আরেকটা কপি নেব কিভাবে? সেম ভাবে অল প্রেস করে ড্রাগ। বুঝতে পারতেছি কি জিনিসগুলা? আচ্ছা এখন এইখানে অল এই যে একটু জুম করে এই জিনিসগুলো একটু আমি হচ্ছে মোজা দেবো, না হলে কি হবে ভিডিও চলতে চলতে ব্ল্যাক আবার আসবে। এই জিনিসগুলো মূলত এর সাথে একটু টান দিয়ে ভাবে অ্যাডজাস্ট করে দেবো। আবার হচ্ছে ভলিউমটা কমায় দিলাম, মানে অল প্রেস করে এই জিনিসটা আবার প্রথমত আনবো। এখন কি করব, এই ভিডিওটা হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল আর দেবো, এটা স্পিড আমি আগে হচ্ছে কম বেশি করব। এখন কত স্পিড আছে আমার? সেকেন্ড কত সেকেন্ডের ভিডিওটা? এখন যদি স্পিড যদি আমি কম করি তাহলে আমার টাইমটা বাড়বে না কমবে? তাহলে এখন কত হয়ে গেল? 1 মিনিটের ভিডিও হয়ে গেল তাই কিনা? আমি এটা একটু বাড়ায় দিই আগে, এখন দেখি।
একদম এটা হচ্ছে স্লো হয়ে গেছে। আচ্ছা আমরা কি করব, প্রথমত হচ্ছে একটা ভিডিও নিব, নিয়ে ওটা 3টে থেকে 4টা কপি বানাবো। একটা ভাবে স্লো মোশন করব, আরেকটা করব হচ্ছে ওই সেম ভিডিও না ফাস্ট করব না, তারপর হচ্ছে ওটা উল্টায় দেব, রিভার্স করে দেব। সাপোজ এখানে এই ভিডিওটা মানুষটা হাঁটতেছে, সামনে দিকে যাচ্ছে, তাই কি না? আমরা আরেকটা কপিতে কি করব, ওই মানুষকে পিছনের দিকে হাঁটাবো, মূলত গাড়িগুলোকে পিছনের দিকে দেব। সেম ভাবে কন্ট্রোল, ভিডিওটা কিন্তু আগে সিলেক্ট করতে হবে, এখানে কয়টা ফুটেজ আছে, এখানে 3টে, একটাই জিনিসই বাট 3টা কপি আছে। মিডিলেরটা সিলেক্ট করলাম, যেহেতু প্রথম একটা কাজ শেষ। আচ্ছা এখানে এডিটিং করেছি কিনা এটা বুঝবো কিভাবে, এই যে এফেক্ট লেখা আছে না, মানে ওখানে আমি কোনো একটা ইফেক্ট দিছি, সেই জন্য মূলত এখানে লেখা আছে যে এফেক্ট, তো মিডিলে কিন্তু কিছু লেখা নাই। এটা সেম ভাবে কন্ট্রোল আর দিলাম, এখানে এখন যা স্পিড আছে এটা আমি তাই রাখবো, বাট রিভার্স স্পিড করে দেবো, মানে উল্টা দিকে হয়ে যাবে ভিডিওটা, প্রথম দিক থেকে শুরু না হয় লাস্টের থেকে শুরু হবে। বাস, ওকে। এখন এটা একটু প্লে করে দেখি। আচ্ছা এই যে আমার এটাতে কিন্তু লোড নিচ্ছে আমার এই ল্যাপটপে। আচ্ছা এই যে আমার এখানে লোড নিচ্ছে না, কি কারণে? কারণ আমার এই ল্যাপটপেও কিন্তু গ্রাফিক্স কম, এগুলা আসলে হাই ডেফিনেশনের কাজ ছাড়া সম্ভব না। তারপরে এখানে একটা বিষয় আছে কি, এখানে যে ফুল লেখা নাই, এখানে আমরা 1:4 করে দিব, তাহলে এটা দেখা যাচ্ছে একটু তোমার হচ্ছে রেজুলেশন কমে, একটু ভালোভাবে স্মুথ হবে তুমি দেখতে পাবে। এই যে গাড়িগুলো সব পিছনে যাচ্ছে, ল্যাগ করতেছে না আমার। এখানে কয়টা ফুটেজ আছে, মাত্র 3টে, তাতে যদি এভাবে ল্যাগ করে, তুমি যখন প্রফেশনাল ভিডিও এডিটিং করতে যাবে দেখা যাচ্ছে 3 জিবি 4 জিবি 20টা 30টা ফুটেজ, তখন তাহলে পিসির কি অবস্থা হবে ভাবো। আমার এটার তো 8 জিবি র্যাম, তারপরে ওই ঝামেলাটা হচ্ছে। কি বলিচ্ছ, না করলে কিছুই না। আচ্ছা যাদের হচ্ছে পিসি আর ভিআইপি, তারা হচ্ছে এখানে যেখানে ক্লিক করে হাই ডেফিনেশন, সরি হাই কোয়ালিটি প্লেব্যাকটা দিয়ে রাখবেন, তাহলে এখানে একবারে চকচকে ঝকঝকে দেখাবে, আরো লোড নেবে। হ্যাঁ এটা এক্সপোর্ট করার পর আর এরকম হবে না, বুঝতে পারছো? এটা এই যে 1:4 করে নেবে, তাহলে এটা একটু এর থেকে অনেকটা কমবে। আর লাস্টেরটা কি করবে, লাস্টেরটা হচ্ছে ফাস্ট করবে, এদিকে তাকাও সবাই। লাস্টেরটা হচ্ছে একবারে ফাস্ট করে দিবে, এটা 100 আছে 150 করে দিবে, 150 500 করে দিলে তো 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আচ্ছা 150 করলে কত সেকেন্ড হচ্ছে, এটা আমার 24 সেকেন্ড। আমি আরেকটু করি, 200 করে দিই, যাতে হুট করে শেষ হয়ে যায়। এটা কি ল্যাগ করবে লাস্টেরটা, লাস্টটা একটু ল্যাগ করবে, দেখি। এটা কিন্তু আগেরটাতে আছে, এই যে লাস্টেরটা এই যে আসলো, এই যে হ্যাঁ মানুষের হাঁটা দেখি না। এখানে হাঁটা দেখছো, এই যে আধা করে করে চলে যাচ্ছে। আচ্ছা আমরা যেহেতু প্রথম আজকে ক্লাস, আমরা তো কিছু করব না এখন, এটা হচ্ছে আমরা ভিডিওটা এক্সপোর্ট করব। আমাদের আপাতত এতটুকু একটা কাজ থাকবে, একটা স্লো মোশন, তারপরে রিভার্স, আর একটা হচ্ছে একবারে ফাস্ট। ভিডিওগুলো আমরা এক্সপোর্ট করব কিভাবে, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, তারপরে মিডিয়া। আচ্ছা যারা হচ্ছে আমরা প্রফেশনালি কাজ করব, যাদের চিন্তা ভাবনা আছে আমরা একটু প্রফেশনাল ভাবে কাজ করব, তারা হচ্ছে এই যে এক্সপোর্টের জন্য আলাদা একটা সফটওয়্যার আছে এই অ্যাডোবের, সেটা হচ্ছে মিডিয়া এনকোডার। ওইটা আমার এই সফটওয়্যারে এনকোড হতে যদি এক ঘন্টা যদি ভিডিও 20 মিনিট লাগে, ওই এনকোডারে লাগবে 2 মিনিট। হ্যাঁ ওটা হচ্ছে আলাদা এক্সপোর্ট করার জন্য আলাদা সফটওয়্যার। আচ্ছা তো এখানে যা কিছু আছে সবকিছু আমরা সেম রাখবো, ফরম্যাট h.264 এই সেমটাই রেখে দেব। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আমার ফাইল সাইজটা কত হবে, 112 এমবি, কিন্তু এখানে আমরা সাইজটা কমাতে পারবো, কিন্তু আপাতত আমরা এখন কমাবো না, আমরা এর সাইজটা দিয়ে আমরা জাস্ট এক্সপোর্ট দিয়ে দেব। বাস, এই যে আমার এই 1 মিনিটের ভিডিও এক্সপোর্ট হতে কতক্ষণ সময় লাগবে, 1.5 মিনিটের।
আচ্ছা, আমাদের ভিডিও যখন দেখবো তখন কিন্তু আটকার হবে না, হ্যাঁ, জাস্ট এডিটিং এর সময় গ্রাফিক্স কার্ডের অভাবে মূলত জিনিসটা আটকেবে। প্রথম কি করেছিলাম, স্লো। আচ্ছা, স্লোটা শেষ হোক, স্লোটা মনে হয় অনেকক্ষণ। এরপরে আমরা কি করেছিলাম, স্লো এর পরে সমস্ত রিভার্স করেছিলাম, তাই না? আচ্ছা, এই যে এটা হচ্ছে রিভার্স, এরপর একটা এখানে কি আটকেছে? কারণ ওই এডিটিং এর সময় যা আটকেবে, এই ফাইনাল এক্সপোর্ট করার পরে ওটা আটকেবে না, কারণ ওটা তো এডিটিং হয়ে গেছে, ওটা আবার আটকেবে কেন? এরকম জাস্ট খালি রিভার্স ভিডিও করে ফেসবুকে মানুষ হাজার হাজার ডলার ইনকাম করতেছে না, দেখা যাচ্ছে হুট করে কিছু করতেছে, ওটা খালি ঘুরে দিচ্ছে, রিলস বানাচ্ছে, খালি ওগুলাই আর কাজ না। কপিরাইট কিছু একটু টেকনিক খাটায় ভিতরে, এই হ্যাঁ, এগুলো স্টক ফুটেজ নিলে কোনো কপিরাইটই ধরবে না, এগুলো যদি ফেসবুকে আপলোড দেব। অবশ্যই এটা মূলত কন্টেন্ট ক্রিয়েশন, যেমন ওই যে আপুরা মূলত যে কোনো ভিডিও ব্লগ টক বানায়, হ্যাঁ। আচ্ছা, এতটুকু কাজ করতে কে পারবো না, এরকম কেউ কি আছে? পারবো না কেউ আছে এরকম? হ্যাঁ, এরকম ফোন দিয়ে বানানো যাবে না, নট ফোন, ফোন দিয়ে কোনো ভিডিও এলাও হবে না। ফোন দেয়া বানানো ভাই আমাকে একবার দিয়া দিছে না, আমরা যেহেতু প্রফেশনাল একটা জিনিস দেখতেছি, সবকিছু পিছু দিয়ে করবো। আচ্ছা,